আদতে মমতার ভুলের ইতিহাস আর ইতিহাসে ভুলটা নতুন নয়, বারে বারেই তিনি করে থাকেন। আদতে লন্ডনে গিয়ে তিনি পিছন দিকে যাওয়াটাই শুরু করেছেন। ওই যেরকম বাসে বলে না পিছন দিকে এগিয়ে যান, এই তো দেখুন না, লন্ডনে গিয়ে প্রথম দিনই তো বুঝিয়ে দিয়েছেন যে তিনি পিছন দিকেই হাঁটবেন। এই যে সে পিছন দিকে হাঁটা, যে ছবি আমরা বারে বারে দেখিয়েছি, পিছন দিকে হাঁটতে 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 190 বছর পিছনে চলে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 190 বছর পিছনে চলে গিয়ে ব্রিটিশ স্তুতি, যে কথা এতক্ষণ স্বর্ণালী বলছিল, ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি স্তুতি করেছেন শুনুন। I love UK because we have an emotional relation, historical relation, heritage from the heritage point of ours and from yours also. 190 years you ruled in India, and when you ruled before independence, Calcutta was the capital of India. So you build up so many buildings, the heritage buildings and so many things. Every day we used to remember that. Come and invest Bengal. Bengal means business, and you means your heritage in Bengal, because you ruled Bengal so many times, India. So don't forget that. Always India remembers you, and Bengal also remembers you. Our people love UK, our Indian people. আমরা বলছিলাম যে ভুলের ইতিহাসের ভুল আমি আবারও বলি, ব্রিটেনে গিয়ে সেখানে নানা বিষয় নিয়ে কথা হতেই পারে, কিন্তু যখন প্রসঙ্গ উঠে আসে ইতিহাসের, যখন প্রসঙ্গ উঠে আসে সেই ব্রিটিশের অত্যাচারিত শাসনের 190 বছর, তখন হঠাৎ করে জানতে ইচ্ছে করে যে কোন অনুপ্রেরণায় মুখ্যমন্ত্রী এরকমভাবে হেরিটেজ ঐতিহ্য নিয়ে, সংস্কৃতি নিয়ে, কনস্ট্রাকশন নিয়ে হঠাৎ করে ব্রিটিশ সরকারকে রোজ মনে করার কথা বলতে গেলেন। কি আছে নেপথ্যে? যদি আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কথা ধরা হয় তাহলে নিঃসন্দেহে ইতিহাসের একাধিক ভুল আমরা এর আগেও দেখেছি, আর ভুলের ইতিহাসে সাক্ষী এর আগেও থেকেছি। যেরকম সাম্প্রতিক সময় গান্ধীজি অনশন ফলের রস, তিনটে শব্দ বললে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি বলতে চাইছি। বিরোধীরা নিঃসন্দেহে এরকম মৌকা ছাড়েন না। আমি নিজে লিখে নিয়ে এসেছি অ্যাকচুয়ালি কি বলেছেন উনি, কারণ এরকম ভুলের ইতিহাস চট করে মনে রেখে মুখস্থ করে বলা আমাদের পক্ষেও সম্ভব হয় না। তাহলে বলে শুনুন, গান্ধীজি শান্তির জন্য অনশন করেছিলেন। বিশ্বকবি গেছেন এক গ্লাস শরবত নিয়ে গান্ধীজিকে খাইয়ে অনশন ভাঙার জন্য। গান্ধীজি রবীন্দ্রনাথ ঠাকুরকে বলেন তুমি আমাকে একটা গান শোনাও। তখন রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছিলেন জীবন যখন শুকায় যায় করুণা ধারায় এসো। প্রসঙ্গত রবীন্দ্রনাথের মৃত্যু হয়েছিল 1941 সালে, আর গান্ধীজি কলকাতায় অনশন করেছিলেন 1947 সালে। অতএব এরকম জিনিস আসলে লিখে লিখেই বলতে হয় আপনাদেরকে, কারণ এরকম জিনিস আমরা পাঠ্যপুস্তকে তো পড়িনি, তাই মুখস্থ করে বলাটা বেশ চাপের হয়ে দাঁড়ায়। একটা বক্তব্য শোনাবো, শুনুন। ইতিহাস ইতিহাস গান্ধীজি সেদিন বেলেঘাটার গান্ধী ভবনে অনশন করছিলেন, এবং যদি আমি ভুল না হই তাহলে কথা সত্য। গান্ধীজির অনশন একসময় ভাঙাবার জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এক গ্লাস ফলের রস নিয়ে গিয়েছিলেন। নিয়ে গিয়ে এই গানটি গিয়েছিলেন। গান্ধীজি বলেছিলেন তুমি আমাকে একটা গান শুনিয়ে আমার অনশন ভাঙাও। তখন গান্ধীজি গিয়েছিলেন জীবনও যখনও শুকায় যায় করুণা ধারায় এসো। এই সুন্দর গানটি সেদিন গান্ধীজির উদ্দেশ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছিলেন। এখানেই ইতি ভাবলে ভুল করবেন। এই যে বক্তব্যটা শুনলেন, এটা আলিপুরের যে জেল সংশোধনাগার তার সংগ্রহশালার একটা অনুষ্ঠানে গিয়ে মন্তব্য করেছিলেন। এই একই মঞ্চে দাঁড়িয়ে থেকে আরও একটি মন্তব্য কি বলেছেন, বলেছেন এই আলিপুর জেলেই নাকি ঋষি অরবিন্দের ফাঁসি হয়েছিল। বুঝুন কাণ্ড, ইতিহাস বিকৃতি তো বিকৃতি, অসম্মান, চূড়ান্ত অসম্মান। ঋষি অরবিন্দ আদতে 1950-এ পন্ডিচেরিতে মারা গিয়েছিলেন। শুনুন কি বলেছেন ঋষি অরবিন্দ সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় ওই একই অনুষ্ঠানে। স্বাধীনতার 75 বছর উপলক্ষে আলিপুর সেন্ট্রাল জেলে ভারতের স্বাধীনতা সংগ্রামে বাংলার অবদান সংক্রান্ত একটি স্থায়ী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, এবং কলকাতা কর্পোরেশন একটা স্বাধীনতার এই যে হেরিটেজ আলিপুর জেল, এই সমস্ত আলিপুর জেলে অরবিন্দ, ঋষি অরবিন্দ থেকে শুরু করে আরও যাদের ফাঁসি হয়েছিল, আমরা সেখানে একটি মনুমেন্ট তৈরি করছি, মিউজিয়াম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।